নির্মল ঘোষ পালিয়ে বেড়াচ্ছিলেন, প্রাক্তন তৃণমূলের বিধায়ক। অভয়ার দেহ তড়ি ঘড়ি সৎকার করা, ছাই করে দেওয়া, মা বাবার কাছ থেকে ছিনতাই, এবং এই সমস্ত অভিযোগেই নির্মল ঘোষকে গ্রেফতার করা হলো। ওড়িশা থেকে, সম্বলপুর থেকে গ্রেফতার করা হলো নির্মল ঘোষকে। একজন বিধায়ক, একজন প্রাক্তন বিধায়ক। 2011 সালের পালাবদলের আগেও দেখা গিয়েছে বা 2011 সালের পরে যে কোনো তৎকালীন শাসক দলের প্রাক্তন বিধায়ক তারা পালিয়ে বেড়াচ্ছেন। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, কিভাবে নির্মল ঘোষ গ্রেফতার হলেন আমরা মোটামুটিভাবে জেনে গেছি। কতদিন থেকে লাপাতা ছিলেন এবং সম্বলপুরে কার হোটেলে ছিলেন? কারণ আমরা জানি যে ওড়িশার সম্বলপুর হোক, পুরী হোক, চাঁদিপুর হোক, এই সব জায়গায় তৃণমূলের বহু নেতা হোটেল বানিয়ে রেখে দিয়েছেন, যেগুলো আশ্রয় এখন প্রাক্তন বিধায়ক, প্রাক্তন কাউন্সিলরদের। অয়নদা, লটারি প্রতারণা মামলার পর থেকে কিন্তু গাটাকা দিয়েছিলেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, এবং আজকে যখন উড়িষ্যার সম্বলপুর থেকে একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়, আমি এই গ্রেপ্তার করার পরে যে বিজেপি কর্মীদের যে উল্লাস, সেটা বলার অপেক্ষা রাখে না। তুমি দেখতেই পাচ্ছ বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, এবং তাদের মধ্যে যেমন আবির খেলা হচ্ছে, পাশাপাশি মিষ্টিমুখও করা হচ্ছে। এখানে মহিলা থেকে শুরু করে বিজেপি যারা নেতৃত্ব, আমি তার একটু কথা বলে নেবো। বলছি, আপনাদের তো নির্মল ঘোষের নামে ভুড়ি ভুড়ি অভিযোগ ছিল, আজকে কিরকম লাগছে? দেখুন, নির্মল ঘোষ হচ্ছে 1 নম্বর ক্রিমিনাল পানিহাটি, আর সেই ক্রিমিনাল অ্যারেস্ট হয়েছে। আর সেই অ্যারেস্ট হওয়ার জন্য পুরো পানিহাটিবাসী সহ গোটা পশ্চিমবঙ্গবাসী আনন্দিত আছে। কারণ যেভাবে উনি ক্রিমিনাল তৈরি করেছিলেন ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায় পাড়ায়, সেই ক্রিমিনালরা পুরো পানিহাটিকে সন্ত্রাসের একটা বাতাবরণ। বেশ, আমরা তো নিশ্চয়ই বিজেপি তারা যথেষ্ট আনন্দিত, উল্লসিত, কিন্তু আমি যেটা প্রশ্ন করলাম সুবীর, এই প্রশ্নের উত্তরটা দরকার। সুবীর, দেখো, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, তার যে প্রথম যে পুরোনো যে নাম্বার, মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার কিন্তু যখন সুইচ অফ থাকে, নতুন একটি নাম্বার সে ব্যবহার করে এবং বাড়ির লোকের সঙ্গে সেই মোবাইল নাম্বারে কিন্তু কথাবার্তা বলতো। সেই মোবাইল নাম্বার কিন্তু লোকেশন ট্র্যাক করে উড়িষ্যার সম্বলপুরে একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে, এবং সেখানকার সম্বলপুর আদালতে তাকে যখন নিয়ে আজকে যখন তোলা হয়েছে, সেখান থেকে কিন্তু তদন্তকারীরা তারা তাদের রিমান্ডে নেবে, এবং রিমান্ডে নিয়ে আজকে রাতে অথবা কাল আমি আসবো সুবীর, আমি আসবো তোমার কাছে আসবো। তবে তার আগে রত্না দেবনাথ, বিধায়ক, অভয়ের মা, তিনি কি বলছেন দেখুন। সঞ্জীব মুখার্জি আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল, এবং ডেড বডি যখন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, একটা শব্দহারা বাবা মা তার সামনে গিয়ে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছে, ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। 8ই জুলাই এই কথাই বলেছিলেন রত্না দেবনাথ। আরো একবার সুবীরের কাছে যাব। সুবীর একজন প্রাক্তন বিধায়ক, তাকে পালাতে হলো। এই বিধায়ক সম্বলপুরে যে হোটেলে ছিলেন, জানার চেষ্টা করব এরকম কোনো খবর আছে যে নির্মল ঘোষ ঘনিষ্ঠ কারো হোটেল কিনা এটা? দেখো, তোমাকে জানিয়ে রাখি অয়নদা, পুলিশের সূত্র থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য যেমন উঠে এসছে, সেই জায়গা থেকে উড়িষ্যার সম্বলপুরে যেই হোটেলে তিনি গা ঢাকা দিয়েছিলেন, সেই এখন কিন্তু সেটাও নিয়ে প্রশ্ন উঠছে সেই হোটেলটা প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের কিনা। কারণ যবে এই লটারি প্রতারণার মামলা খড়দহ থানাতে দায়ের হয়, তারপর থেকে কিন্তু যেমন তার ফোনের সুইচ অফ ছিল, পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি এই যে অভয়ের বাবা তার নামে যে অভিযোগ দায়ের করেছিলেন, অভয়ের মৃত্যু তদন্তে যে মামলা দায়ের করা হয়েছিল, তারপর থেকে কিন্তু তার কোনো রকম কোনো টেস্ট পাওয়া যাচ্ছিল না, তার ফোনের সুইচ অফ ছিল। তার যে নতুন নাম্বার, সেই নতুন নাম্বারের কল রেকর্ড কিন্তু মোবাইল লোকেশন ট্র্যাক করেই কিন্তু তাকে এখান উড়িষ্যা থেকে গ্রেপ্তার করেছে তদন্তকারী আধিকারিকেরা। নির্মল ঘোষেরই হোটেল কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ নির্মল ঘোষ লটারি কাণ্ডে, যে লটারি কাণ্ড বলছিলেন আমাদের প্রতিনিধি, একজন 1 কোটি টাকার লটারি পেয়েছিলেন, জোর করে তার পকেট থেকে ওই লটারির টিকিট কেড়ে নেওয়ার অভিযোগ নির্মল ঘোষ এবং ছেলের বিরুদ্ধে। তীর্থঙ্কর ঘোষ ইতিমধ্যেই জুলাই মাসেই গ্রেফতার হয়েছেন। আর নির্মল ঘোষকে আরো ভয়ঙ্কর অভিযোগ, নির্মল ঘোষকে এর আগেও বারবার অভিযুক্ত করা হয়েছে যে তিনি অভয়ার দেহ ছিনতাই করেছিলেন মা বাবার কাছ থেকে। মা বাবাই অভিযোগ করেছেন বারবার, এবং তারপরে শ্মশানে 2টো দেহ ছিল, সেই 2টো দেহর আগেই অভয়ার দেহ পুড়িয়ে ছাই করা হয়েছিল। বার্নিংঘাটের ম্যানেজার কি বলছেন দেখুন।
ওই তিলোত্তমার মৃতদেহ যখন দাহ করা হয় সেটা কি দুটো বডির মানে ছেড়ে দিয়ে মানে রেখে দাহ করা হয়েছিল? হ্যাঁ, কেন? তো ভিড় ভাট্টা ছিল, তো সেই জন্য ভিআইপি ছিল, ভিআইপির তো একটা আলাদাই ফেসিলিটি পায়। এমএলএ স্যার ছিলেন, কাউন্সিলর ছিলেন। হ্যাঁ, দাহ করার যে ফিস, সেই ফিস কি না দেওয়া হয়েছিল? না না, ওটা তো ফ্রি করা হয়েছিল। কে করেছিল ফ্রি? কাউন্সিলর কাউন্সিলরের নাম কি? সোমনাথ দে। উনি তো চেয়ারম্যান। এখন চেয়ারম্যান হয়েছিলেন, তখন কাউন্সিলর ছিলেন। দাহ করার যে কাগজ, হুম। সেখানে নাকি তিলোত্তমার বাবা মার সই ছিল না? না, সে তো সই ছিল না, তো হ্যাঁ, সই ছিল না। সঞ্জীব মুখার্জি সই করেছিল, ওনারা কাগজ নিয়ে এসেছিল। সোমনাথ দে, সঞ্জীব মুখার্জিরাই কাগজ এনেছিল। তো মা বাবারা কাগজ এখানে আমার কাছে এখানে পৌঁছায়নি, ওনারা বডির কাছেই ছিলেন। তাই এনারাই কাগজপত্র পেপার ওয়ার্ক করছিলেন, তেনারাই সই সাবত করেছিলেন, আর মা বাবা বডির কাছে ছিলেন। 10ই অগস্ট এই বক্তব্য রেখেছিলেন এই শ্মশানের ম্যানেজার। অভয়ার দেহ একেবারে কেড়ে নিয়ে গিয়ে, ছিনতাই করে নিয়ে গিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল। দেহ ছিনতাইয়ে তদন্তে ধাক্কা। হ্যাঁ, ধর্ষণের মতো অপরাধে নির্যাতিতার বয়ানই তো প্রামাণ্য। অভয়ার মৃত্যু হওয়ায় তার দেহই ছিল সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু দ্বিতীয়বার ময়নাতদন্ত করা গেল না। প্রথমবারও কি ঠিকঠাক করে ময়নাতদন্ত হয়েছে? কারণ কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম অজয় গুপ্ত, ফরেনসিক বিশেষজ্ঞ, তিনি বলছিলেন যে চিকিৎসকরা পুরো স্যাটিসফাই হলে পরে যে ময়নাতদন্ত ঠিকঠাক হয়েছে সেইটা যদি তারা বলেন, তখনই এই ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। এই প্রশ্নটাই করব। রওনক আমার সঙ্গে রয়েছেন, রওনক রয়েছেন একেবারে পানিহাটি থেকে। রওনক, এই সন্দেহটা তো এখানেই দানা বাঁধে রওনক, যে প্রথম তদন্তটাই কি ঠিকমতো হয়েছে? প্রথম ময়না তদন্তটাই এত তাড়াহুড়ো? দেখো, একেবারে এই সন্দেহ দানা বাঁধে। এবং তুমি জানবে, প্রথম থেকেই অভয়ার বাবা এবং মা এই অভিযোগটাই করছিলেন যে শুধু সঞ্জয় রায় নয়, এর পেছনে আরো বড় মাথা যুক্ত রয়েছে। এবং এই নির্মল ঘোষের বিরুদ্ধে কিন্তু তারা প্রথম থেকেই অভিযোগ করছিল যে 2024 সালে 9ই আগস্ট ঘটনা ঘটার পর একেবারে অভয়ার দেহ নিয়ে গিয়ে শ্মশানে সৎকার করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে শ্মশানের কোনো কাগজপত্রে তাদের পরিবারের কারো স্বাক্ষর ছিল না। এবং তখন তৎকালীন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলর পানিহাটির, তারা এবং তাদের দলবল অভয়ার দেহ তাড়াতাড়ি সৎকার করে দেয়। আগে দুটি দেহ থাকা সত্ত্বেও তার দেহ আগে সৎকার করা হয়। এবং যে ক্রিমেশনের যে চার্জ, সেই টাকাও কিন্তু পরিবারের থেকে নেওয়া হয়নি। তাহলে এত তড়িঘড়ি কেন করা হয়েছিল? কারণ সিবিআই তদন্ত নেবার পর যদি সিবিআই মনে করতো আবারও কিন্তু এই দেহর তালে ময়নাতদন্ত করা হতো। এই জায়গায় দাঁড়িয়ে তদন্তের তথ্য লোপাটের অভিযোগ কিন্তু নির্মল ঘোষের বিরুদ্ধে রয়েছে। এবং গত 10ই আগস্ট অভয়ার বাবা খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্মল ঘোষ সহ আরো দুজনের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং এই যে দাহ সৎকার করা হয়েছে, তা তড়িঘড়ি সৎকার করা হয়েছে। যে ধরনের যে বিষয়টি মেনে এই দেহ সৎকার করা হয়, সবথেকে গুরুত্বপূর্ণ পরিবারের স্বাক্ষর নিতে হয় দেহ সৎকারের কাগজে, সেই স্বাক্ষর নেওয়া হয়নি। এবং তড়িঘড়ি করে একেবারে অভয়ার মৃত্যু হওয়ায় তার সেই দেহ তাড়াতাড়ি, জঘন্যতম অপরাধের প্রমাণ ছাই হয়ে গেল। দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের সুযোগই দিল না এই নির্মল ঘোষরা। এরকমই তো অভিযোগ উঠছে। সংগ্রহ করা তথ্য প্রমাণই তদন্তের একমাত্র ভরসা। সেখানেও এই আরজি করে, যেখানে এই খুনের ঘটনা, ধর্ষণের ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল, সেইখানেও প্রমাণ লোপাটের অভিযোগ বারবার উঠেছে। আর এক্ষেত্রে কতটা বড় অপরাধ, বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম। যদি কেউ প্রমাণ লোপাট করে, সেখানে আমাদের বিএনএস এর স্পেসিফিক সেকশন 238 সাবসেকশন রয়েছে, যেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে ডিস্ট্রাকশন বা এগুলো করলে আমাদের কেস হবে। এবং ওনাদের এভিডেন্স যদি আদারওয়াইজ অন্য রেলিভেন্ট এভিডেন্স বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা অন্য পার্টের এভিডেন্স স্ট্রং থাকে, তাহলে ডিস্ট্রয় করে দিলেই যে কিছু থাকবে না, এটা নয়। এভিডেন্স অনেকভাবে, অনেক রকম ভাবে আসতে পারে। নতুন করে সোমবার অভিযোগ করেছিলেন, লিখিত অভিযোগ করেছিলেন, এফআইআর দায়ের হয়েছিল। অভয়ার বাবা লিখিত অভিযোগ করেছিলেন। 9 অগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, পণ করেছিলেন যে অভয়ার বিচার দিয়েই ছাড়বেন, তার যতদূর ক্ষমতা আছে। দেখুন, আমার যা করার আছে করব,
অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। আর চিকিৎসকরা আন্দোলনে নেমেছিলেন। একেবারে রাজ্য জুড়ে বহু মানুষ, হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন অভয়াকে খুন ধর্ষণের প্রতিবাদে। কোনো পতাকা ছিল না তাদের হাতে। সেই যারা আন্দোলনে নেমেছিলেন, দীর্ঘদিন ধরে রাস্তায় ছিলেন, তাদের মধ্যে অন্যতম মুখ কিঞ্জল নন্দ, অন্যতম মুখ অনিকেত মাহাতো। নির্মল ঘোষের গ্রেফতারের পর কি বলছেন দেখুন। প্রথম যে জায়গাটা বলার সেটা হচ্ছে যে তিনি কার নির্দেশে কেন এই ধরনের একটা কাজ করতে গেলেন। তড়িঘড়ি ভাবে পোস্টমর্টমের পর ডেড বডিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, কার নির্দেশে? বৃহৎ যে কনস্পিরেসি, সেই কনস্পিরেসিটা উদ্ঘাটিত হওয়া প্রয়োজন বলে আমরা মনে করছি। আজকে নির্মল বাবুকে আপনারা অ্যারেস্ট করেছেন, ঠিকই, প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু যে কথাটা বলার সেটা হচ্ছে 9 এবং 14 আগস্টের সত্য, সেই সত্য কোথায়? নির্মল ঘোষ যদি এই কাজ করে থাকেন, তার উদ্দেশ্য কি, কার নির্দেশে তিনি এই কাজ করলেন? এবং তৎকালীন সমস্ত অধিকর্তারা, পুলিশ এবং স্বাস্থ্য, দুই বিভাগের অধিকর্তারা প্রেজেন্স থাকার মুহূর্তেও তিনি এই ধরনের একটা কাজ করতে পারলেন। আর পুলিশের কর্তা ব্যক্তি, স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনের আলোর মতন দেখলো, এটাও কি বাস্তব সত্য? তাহলে এর পিছনে সত্য কি? যে নির্মল ঘোষ কেন হঠাৎ করে তাড়াতাড়ি বডি থেকে সরিয়ে দেওয়া হলো, কেন বডিটার কাছে বাবা মাকে যেতে দেওয়া হলো না, বাবা মা যাওয়ার আগে কেন তাকে দাহ করা হলো, এই জিনিসগুলো তো সন্দেহের উদ্রেক করেছে বলেই তো আমরা প্রথম দিন থেকে বলেছি এক না একাধিক, কারণ একজন মানুষের পক্ষে এই ধরনের ঘটনা করা সম্ভব নয়। কিন্তু এই যে প্রথম থেকেই একটা শ্বাস উশ্বাস ব্যাপার প্রত্যেকটা জিনিসের মধ্যে, তার মাঝখানে এই মানুষটিও ছিলেন। গ্রেফতার খুবই ভালো, কিন্তু আমার কথা হচ্ছে যে আসল দোষী কেন এই ঘটনাটা ঘটলো এবং এর পিছনে সত্যি কারা আছে সেইটা বের করাটা খুব বেশি জরুরি বলে আমার মনে হয়। এবং এই যে 14ই আগস্ট আসছে, তার সেরকম যেটা ভ্যান্ডালিজম হয়েছিল, কেন হলো, কি কারণে হলো, এত কেন রাগঢাক, এত কেন লুকোচুরি, এই বিষয়গুলো একটু জানাটা খুব প্রয়োজন বলে আমার মনে হয়। বারবার প্রশ্ন তুলছেন বহু মানুষ যে এত কেন রাগঢাক, এত কেন ঢাক ঢাক গুড়গুড়, এত কেন তাড়াহুড়ো, আর নির্মল ঘোষ কার নির্দেশে কাজ করেছিলেন সেই মাথাকে এই প্রশ্নও তুলছেন অনেকে। দেখুন শারদ দত্ত মুখোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী এবং বিধায়ক সজল ঘোষ কি বললেন। পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত, এতদিন খুলে ঘুরে বেড়াচ্ছিল কেন? অনেক আগে গ্রেপ্তার হওয়ার কথা ছিল, করেনি এমন কোনো পাপ নেই। শুধু ও নয়, ওর বংশটাই অত্যন্ত উচ্চ বংশ। ছেলে প্রমোটার, বৌমা চাকরিচোর, শ্বশুর চুরিতে পিএইচডি, দুর্নীতিতে পিএইচডি। ব্যারাকপুর লোকসভার বেল্টে এমন কোনো রাজনৈতিক মার্ডার হয়নি যে মার্ডারে নান্টু ঘোষের নাম, আসল নাম নান্টু, নির্মল নয়, তো ওই নান্টু ঘোষের নাম উঠে আসেনি। তবে যে কেসে অ্যারেস্ট হয়েছে সেই কেসে তাকে কতদিন রাখা যাবে আমার সন্দেহ আছে। বাংলার মানুষ চায় এরা চিরকাল জেলের ভেতরে থাকুক, আর আমাদের মুখ্যমন্ত্রী দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চান এদের। তাই শুধু মৃতদেহ লোপাট করার অভিযোগ থাকলে ওকে কিন্তু বেশি দিন রাখা যাবে না। সিবিআই এর কাছে অনুরোধ করব, মৃতদেহ কোন কারণে লোপাট করলেন উনি, সেই কারণে যদি ওনাকে ভেতরে নেওয়া যায়, এই মামলায় ট্যাগ করে অ্যারেস্ট করা যায়, তাহলে ও প্রপার শাস্তি হবে, এটাই আমি বিশ্বাস করি। নির্মল ঘোষ এই কয়েকদিন আগে পালানোর আগে, পলাতক বলা হচ্ছে, পালানোর আগে তিনি নব তৃণমূলে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তখন জানা গিয়েছিল নব তৃণমূল তাকে নেয়নি। আর কুণাল ঘোষ মমতাপন্থী তৃণমূল, তিনি কি চাইছেন নির্মল ঘোষের গ্রেফতারিতে? নির্মল ঘোষকে আমি কোনো অবস্থায় সমর্থন করব না। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন 100% শাস্তি হবে। নির্মল ঘোষ যদি দোষ করে থাকেন, সিবিআই এতদিন অ্যারেস্ট করেনি কেন? আবার অন্য দিকটা দেখতে হবে, অনেক সময় পাড়া প্রতিবেশীদের কাছে কোনো বিপজ্জনক ঘটনা ঘটলে, কোনো পরিবারে বিপজ্জনক ঘটনা ঘটলে জনপ্রতিনিধি বা প্রতিবেশীদের সাহায্য করতে অনেক সময় এগিয়ে আসতে হয়। এখন সেই সাহায্য করার পরিণামে যদি পরে সেটা অপবাদ, কলঙ্ক, অপরাধ
হয়ে ফিরে আসে, তো তাহলে তো লোকে এবার পাড়া প্রতিবেশীকে সাহায্য করার আগে দুবার ভেবে দেখবেন। আমি নির্মল ঘোষকে কোনো সাপোর্ট করব না। যদি প্রথমেই সিবিআই আসার পর সিবিআই অ্যারেস্ট করে নিত, তথ্য প্রমাণ থাকতো, তাহলে একরকম হতো। সিবিআই এতদিনে অ্যারেস্ট করেনি, এখন বিজেপির রাজনৈতিক ন্যারেটিভকে এস্টাবলিশ করার জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে। এবার বাকিটা নির্মল ঘোষ বা তার আইনজীবীরা বলবেন, কিছু আমি এর মধ্যে বলবো না। এর সঙ্গে এই ঘটনা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যে বাবা মার সঙ্গে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, তারা কি মিথ্যে কথা বলবেন? তারা কি মিথ্যে অভিযোগ করবেন? এই যে কুণাল ঘোষ বললেন যে সাহায্য করার জন্য প্রশ্ন ওঠে, সাহায্য করার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত। কলতান, আপনি পানিহাটির প্রার্থীও হয়েছিলেন। আজকে নির্মল ঘোষ, আপনি বিচারের কথাও বলেছেন বারবার, আপনারা অভয়ার বিচারের কথা। আজকে নির্মল ঘোষ গ্রেফতার হলেন, ওড়িশায় নাকি পালিয়ে গিয়েছিলেন তিনি, এবং নির্মল ঘোষ গ্রেফতার হলেন কিসে? দ্রুত একেবারে তড়িঘড়ি করে ছাই করে দেওয়া অভয়ার দেহ এবং ছিনতাই করা মা বাবার কাছ থেকে। কি বলবেন? পানিহাটিতে কান পাতলে আপনি নির্মল ঘোষ এবং তার আশেপাশের সাঙ্গপাঙ্গদের নামে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ পাবেন, এবং সেইটাতে আরো পালক যোগ করেছিলেন সেই দুর্নীতির মুকুটে, যে অভয়ার দেহকে এমন ভাবে তড়িঘড়ি করে দেওয়া হলো যে দ্বিতীয়বার ময়না তদন্ত, সঠিকভাবে তদন্তর কোনো সুযোগ রাখা হলো না। ফলে এই যে ভয়ঙ্কর ঘটনাকে ধামাচাপা দেওয়ার ষড়যন্ত্র, তার জন্য নির্মল ঘোষ এবং তার সহযোগী যারা ছিলেন তাদের শাস্তি পেতে হবে, দ্রুত শাস্তি হোক, সেটাই আমরা দাবি করছি। আপনি মনে করেন নির্মল ঘোষ একার সিদ্ধান্তে এটা করেছেন? না, একদমই না। কান টানলে মাথা আসবে, এ কথা আমরা বহুদিন ধরে বলছি, কিন্তু মাথা অবধি সিবিআই পৌঁছাতে পারছে না, সেটাও আমরা বলেছি। হাসপাতালে রাত্রে ভয়ঙ্কর নির্যাতন, তারপর হত্যা, তারপর সেইটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, এই তিনটি ঘটনার প্রতিটি ক্ষেত্রে যুক্তদের শাস্তি দিতে হবে। সেটা নির্মল ঘোষকে ধরা হয়েছে, সেটা একটা অংশ, কিন্তু তার মাথার ওপর যারা আছেন তাদেরকেও ধরতে হবে। বেশ, ধন্যবাদ।